জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো একটা বড় বিল্ডিং, অনেক দেশের পতাকা, কিছু মিটিং, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এটা আসলে একটা ক্ষমতার কেন্দ্র। চলুন আজ এই ক্ষমতার খেলাটাকেই সহজ করে বুঝে নেওয়া যাক। ভাবুন তো একবার, এমন একটা দেশ যার বিশাল সেনাবাহিনী নেই, প্রচুর অস্ত্রশস্ত্রও নেই, সেই দেশটা কিভাবে পুরো বিশ্বের ওপর নিজের প্রভাব ফেলবে? এটা কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন। আর আমি কথা দিচ্ছি, এই বিশ্লেষণটা শেষ হতে হতে উত্তরটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো উত্তরটা কি? উত্তরটা লুকিয়ে আছে জাতিসংঘকে ঠিকমতো ব্যবহার করার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন। জাতিসংঘই হলো সেই গ্লোবাল স্টেজ যেখানে ছোট বা মাঝারি দেশগুলো বড় বড় শক্তিদের পাশে দাঁড়িয়ে নিজেদের কথা বলতে পারে, নিজেদের প্রভাব তৈরি করতে পারে। আচ্ছা, তার আগে গোড়ার কথাটা একটু জেনে নেওয়া যাক। মানে, এই জাতিসংঘ জিনিসটা আসলে কেন বানানো হলো? কারণটা যদি আমরা ধরতে পারি, তাহলে এর পুরো সিস্টেমটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, দুটো বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, পুরো পৃথিবী প্রায় ধ্বংসস্তূপ। তখন বিশ্বের নেতারা একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলেন, যে গায়ের জোরে একা একা শক্তি দেখিয়ে শান্তি আনা যায় না, বরং সংঘাত আরও বাড়ে। এই ভাবনা থেকে কিন্তু একটা নতুন আইডিয়া আসলো, সম্মিলিত নিরাপত্তা। আর সেই আইডিয়ারই বাস্তব রূপ হল আজকের জাতিসংঘ। তো এই জাতিসংঘ আসলে কিভাবে কাজ করে? এর ভেতরে আছে মোট ৬টা প্রধান অর্গান বা বিভাগ। প্রতিটার কাজ কিন্তু আলাদা, কিন্তু সবাই মিলে একটা বড় সিস্টেমের মতো চলে। চলুন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দেখে নেওয়া যাক। সবার আগে আসি জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে। এটাকে বলতে পারেন বিশ্বের পার্লামেন্ট, মানে পৃথিবীর সব দেশ এখানে একসাথে বসে, বিশ্বের যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করে, তর্ক বিতর্ক করে। আর এই অ্যাসেম্বলির সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? এখানে একটা নীতি চলে যার নাম সার্বভৌম সমতা। মানে আমেরিকা হোক বা মালদ্বীপ, চীন হোক বা ভুটান, প্রত্যেকটা দেশের ভোট কিন্তু একটাই। ধনী গরিব ছোট বড় এখানে সবাই সমান। আর এ সমতার কারণে সাধারণ পরিষদের একটা নৈতিক জোর আছে। তাহলে সাধারণ পরিষদের কাজ যদি হয় আলোচনা করা, তাহলে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের কাজটা কি? এর কাজ হলো অ্যাকশন নেওয়া, মানে সিদ্ধান্ত কার্যকর করা। আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা রক্ষার আসল দায়িত্বটা কিন্তু এদের কাঁধেই। এক কথায় এটাই হলো জাতিসংঘের ডিসিশন রুম। জাতিসংঘের আসল পাওয়ার বা ক্ষমতা কিন্তু এই সিকিউরিটি কাউন্সিলের হাতে। কারণ তারাই পারে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করতে, এমনকি সামরিক অভিযানের অনুমতিও দিতে। আর সবচেয়ে বড় কথা, এদের নেওয়ার সিদ্ধান্ত কিন্তু সব সদস্য দেশকে মানতে হয়, এটা বাধ্যতামূলক। চলুন এই টেবিলটা দিয়ে এক ঝলকে পুরো ব্যাপারটা গুছিয়ে নিই। তাহলে কি দাঁড়ালো? সাধারণ পরিষদ দিচ্ছে লেজিটিমেসি বা নৈতিক বৈধতা, আর নিরাপত্তা পরিষদ দিচ্ছে এনফোর্সমেন্ট বা কার্যকর করার ক্ষমতা। এছাড়াও ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা ইকোসক উন্নয়নমূলক কাজ করে। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে দেশগুলোর মধ্যে আইনি ঝামেলা মেটায়। তো আমরা জাতিসংঘের কাঠামোটা তো বুঝলাম, কিন্তু আসল খেলাটা হয় এর ভেতরে, ক্ষমতার খেলা। চলুন এবার সেই আসল পাওয়ার ডায়নামিক্সটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই স্লাইডটা জাতিসংঘের পুরো পাওয়ার গেমটাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছে। একদিকে আছে জেনারেল অ্যাসেম্বলি, যার ক্ষমতা হল লেজিটিমেসি বা বৈধতা দেওয়া। অন্যদিকে আছে সিকিউরিটি কাউন্সিল, যার ক্ষমতা হল এনফোর্সমেন্ট বা প্রয়োগ করা। মানে একজন হলো মতামত আর অন্যজন হলো সেই মতামতের অ্যাকশন। আর এই সিকিউরিটি কাউন্সিলের ক্ষমতার একেবারে চূড়ায় আছে একটা জিনিস, ভেটো পাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতা 5টা দেশ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর চীন, এই ক্ষমতাটা নিজেদের কাছে রেখে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো এই 5 জনের মধ্যে যে কোনো একজন যদি কোনো প্রস্তাবে না বলে দেয়, ব্যাস ওই প্রস্তাব ওখানেই শেষ। এটাই হলো জাতিসংঘের সবচেয়ে বড় আর কঠিন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই যে এত জটিল একটা ক্ষমতার খেলা, এখানে বাংলাদেশের মতো একটা দেশ কিভাবে নিজের জায়গা করে নেয়? চলুন এবার বাংলাদেশের সেই স্মার্ট স্ট্র্যাটেজিটাই একটা কেস স্টাডি হিসেবে দেখা যাক। গল্পটা শুরু হয় ১৯৭৪ সাল থেকে। সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, বাংলাদেশ, জাতিসংঘের সদস্যপদ পেল। এটা কিন্তু তখন শুধু একটা সদস্যপদ পাওয়া ছিল না, এটা ছিল একটা বিশাল কূটনীতিক জয়।
এর মাধ্যমেই বাংলাদেশ পুরো বিশ্বর কাছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল, যা তখন সবচেয়ে বেশি দরকার ছিল। এখানেই বাংলাদেশের স্মার্ট মুভটা খেয়াল করুন। যেহেতু আমাদের সামরিক শক্তি সীমিত, তাই বাংলাদেশ একা চলার পথ না ধরে বহুপাক্ষিকতার পথ ধরেছে, মানে অনেকের সাথে মিলে জোট বেঁধে কাজ করা। আর এই পথে বাংলাদেশের তুরুপের তাসটা কি? সেটা হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান রাখা। হ্যাঁ, বাংলাদেশের ইউএন স্ট্র্যাটেজির একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই পিসকিপিং বা শান্তিরক্ষা। আর এটা কোনো ছোটখাটো বিষয় না। বাংলাদেশ কিন্তু বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর তালিকায় একেবারে উপরের দিকে থাকে। শুধু এই একটা তথ্যই কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান আর অবস্থানকে অন্য লেভেলে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বড় একটা অবদান রাখছে বাংলাদেশ, এর বিনিময়ে পায়টা কি? অনেক কিছু। প্রথমত গ্লোবাল প্রেস্টিজ বা বৈশ্বিক সম্মান, দ্বিতীয়ত কূটনীতিক বিশ্বাসযোগ্যতা, এর সাথে সাথে আমাদের সামরিক বাহিনীর দক্ষতা বাড়ে আর দেশের অর্থনীতিতেও একটা বড় সাপোর্ট আসে। মানে এটা একটা উইন উইন স্ট্র্যাটেজি। আচ্ছা, অনেক কিছু তো জানা হলো। চলুন এবার একটা ছোট্ট মেমোরি চেক হয়ে যাক। আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি আমাদের আলোচনাটা কতটা মনে আছে। রেডি? ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল অর্গান কোনটা? একটু ভাবুন। একদম ঠিক, নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল, কারণ আসল অ্যাকশন নেওয়ার ক্ষমতা তো তাদের হাতেই। নেক্সট, জাতিসংঘে বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় কি? মানে কোন কাজের জন্য বাংলাদেশকে সবাই এক নামে চেনে? এটা তো খুবই সহজ, পিসকিপিং বা শান্তিরক্ষা। অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, এই পিসকিপিং কেন বাংলাদেশের জন্য শুধু একটা মিলিটারি ডিউটি না, বরং একটা স্মার্ট স্ট্র্যাটেজিক টুল? একটু চিন্তা করুন, কারণ এই সামরিক অবদানটাই সরাসরি কূটনৈতিক প্রভাব বা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সে কনভার্ট হয়ে যায়। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি মাত্র একটা লাইনে মনে রাখতে চান, তাহলে এই বাক্যটা মাথায় গেঁথে নিন। শান্তিরক্ষা হল বাংলাদেশের গ্লোবাল ডিপ্লোম্যাটিক সিগনেচার। ব্যাস, এই একটা লাইন মনে রাখলেই জাতিসংঘের পাওয়ার গেমে বাংলাদেশের স্মার্ট কৌশলটা আর কখনো ভুলবেন না।